আর যদি আমাদের মাঝে ফেসবুক না থাকতো তখন কি হতো? তখন কি অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রাজত্ব করতো? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। ২০০৪ সালে যখন ফেসবুক লঞ্চ করা হয় তখন সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ছিল মাইস্পেস। কিন্তু আপনার কাছে প্রশ্ন হচ্ছে মাইস্পেস কি এমন করতে পারেনি যেটা ফেসবুক করে দেখিয়েছে? হ্যাঁ, ফেসবুক মানুষকে হুকড করতে পেরেছে। আর হুক শব্দের অর্থ হচ্ছে টোপ গিলানো। আমরা যখন কোনো একটা পুকুরের মধ্যে মাছ ধরার জন্য বড়শি ফেলি, মাছকে টোপ গিলানোর জন্য আমরা কিন্তু বড়শির মধ্যে কিছু খাবার দিয়ে দিই মাছের। সেই খাবারটা খাওয়ার জন্য মাছ কিন্তু বড়শির মধ্যে আটকে যায়। ঠিক সেম ভাবে সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের মাঝে নতুন নতুন আপডেট নিয়ে আসে এবং আমাদেরকে টোপ গেলায়। আর এই জিনিসটাকেই বলা হয় হুক। যেখানে মাইস্পেস অনেকগুলো ভুল করে। মাইস্পেসের মধ্যে একটা অ্যাকাউন্ট খোলা যতটা ইজি ছিল ঠিক সেম অ্যাকাউন্টটা ডিলিট করাটা ততটা ইজি ছিল। কিন্তু ফেসবুকের মধ্যে একটা অ্যাকাউন্ট খোলা যতটা ইজি ছিল কিন্তু ঠিক সেম অ্যাকাউন্টটা ডিলিট করা ততটা ইজি ছিল না। আপনি যখন ফেসবুকের মধ্যে একটা অ্যাকাউন্ট ডিলিট করতে যাবেন তখন সেই অ্যাকাউন্টটা কিন্তু 30 দিনের জন্য আনপাবলিশড হয়ে যায়। সেই অ্যাকাউন্টটা আপনি চাইলে 30 দিনের মধ্যে আবার ফেরত আনতে পারবেন। আপনি যদি 30 দিনের মধ্যে সেই অ্যাকাউন্টটা ফেরত না আনেন 30 দিন পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। কিন্তু মাইস্পেসের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যতটা ইজি ছিল সেম অ্যাকাউন্টটা ডিলিট করা ততটা ইজি ছিল। আর সেই কারণে মাইস্পেসের যতগুলো ইউজার ছিল তারা কিন্তু কিছুদিন পর পর একটা অ্যাকাউন্ট ডিলিট করে আবার অন্য আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতো। তার ফলে তাদের পরিচিত মানুষ বা তাদের বন্ধুদেরকে তারা খুঁজে পেতে খুব কষ্ট হতো। রিয়েল আইডেন্টিটির একটা বিষয় ছিল। মাইস্পেসের মধ্যে ইউজাররা তাদের নামগুলা সুন্দর করে ডিজাইন করে রাখতো এবং মাইস্পেসের মধ্যে তাদের নামের পাশে স্পেশাল ক্যারেক্টার বা সংখ্যা দিয়ে তারা ডিজাইন করতো। আবার অনেকে তাদের নামের বদলে অন্য কোনো নাম রাখতো। কিন্তু ফেসবুকের মধ্যে তাদের রিয়েল আইডেন্টিটির প্রতি বেশি জোর দেয়। সেখানের মধ্যে আপনি নামের পাশে কোনো সংখ্যা বা কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন না। যার ফলে ফেসবুকের মধ্যে ইউজারদেরকে খুব সহজভাবে চেনা যায়। কিন্তু অন্যদিকে মাইস্পেসের ইউজাররা বুঝতে পারতো না কোন অ্যাকাউন্টটা কার সেটা বোঝাটা খুব কঠিন ছিল। মাইস্পেসের মধ্যে কোনো ইউজারের তথ্য বা কোনো ইউজারের ইনফরমেশন জানতে তাদের প্রোফাইলের মধ্যে যেতে হতো। কিন্তু ফেসবুক তাদের সিস্টেমের মধ্যে নিয়ে আসে নিউজ ফিড। সেখানে ইউজাররা তাদের সকল লেটেস্ট আপডেটগুলো পেয়ে যেত। যেমন কি আপনি যদি কোনো একটা কিছু পোস্ট করেন সেটা কিন্তু প্রোফাইলের মধ্যে যুক্ত হয়। প্রোফাইলের মধ্যে যুক্ত হওয়ার সাথে সাথে সেটা কিন্তু নিউজ ফিডের মধ্যেও দেখায়। আর সেই সিস্টেমটা কিন্তু মাইস্পেসের মধ্যে ছিল না। যার ফলে ফেসবুকের ইউজার সংখ্যা খুব দ্রুততম বাড়তে থাকে। কিন্তু ফেসবুক ২০০৮ সালে নতুন একটা গেম খেলে। তারা তাদের সিস্টেমের মধ্যে নিয়ে আসে মেসেজ অপশন। আর তারা তাদের সিস্টেমের মধ্যে মেসেজ অপশন আনার কারণে মাইস্পেসের খেল পুরো খতম হয়ে যায়। মাইস্পেসের মধ্যে যদিও মেসেজ অপশনটা আগে থেকেই ছিল কিন্তু সেই অপশনটা জিমেলের মতো ছিল যেটা দেখতে ইউজারদের কাছে একটু বিশৃঙ্খল মনে হতো। কিন্তু ফেসবুক তারা তাদের সিস্টেমের মধ্যে মেসেজ অপশনটা চ্যাটবোটের মতো নিয়ে আসে যেটা ইউজারদের কাছে আরেকটু কমফোর্টেবল মনে হয়। মাইস্পেসের মধ্যে যখন কেউ কোনো মেসেজ পাঠাতো বা কোনো নোটিফিকেশন আসতো তখন কিন্তু সেটা রিয়েল টাইমের মধ্যে দেখা যেত না। উপর থেকে টেনে রিফ্রেশ করার পরে কিন্তু সেই মেসেজগুলো দেখা যেত। কিন্তু ফেসবুক তাদের সিস্টেমের মধ্যে AJAX দ্বারা সেই সিস্টেমটাকে রিয়েল টাইমের মধ্যে নিয়ে আসে। এরপরে ফেসবুকের মধ্যে মেসেজ বা নোটিফিকেশন আসার পর টুং করে একটা আওয়াজ হয় আর সেই নোটিফিকেশনটা স্ক্রিনের মধ্যে পপ আপ আকারে দেখা যায়। আর সেই সিস্টেমটা কিন্তু মাইস্পেসের মধ্যে ছিল না। যার কারণে ফেসবুকের ইউজার সংখ্যা খুব দ্রুততম বাড়তে থাকে। এখন আপনি কি মনে করেন মাইস্পেস কি ফেসবুকের কাছে আসলেই হেরে গিয়েছে নাকি সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে না পারার কারণে হেরে গিয়েছে? কারণ ইন্টারনেটের দুনিয়ায় সবচেয়ে বড় হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিবর্তনের সাথে সাথে নিজেকে আপডেট করে নেওয়া। আর মাইস্পেস সম্পর্কে আপনি যদি আগে থেকেই কোনো কিছু জেনে থাকেন তাহলে প্লিজ let me know in the comment section. That's all for today. See you in the next video.